আমি ডক্টর তানিয়া রহমান ছড়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জুনিয়র কনসালটেন্ট, গ্লোকোমা ডিপার্টমেন্ট, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির চক্ষু চিকিৎসা বিষয়ক টক শো ইও টকের চতুর্থ পর্বে। আমাদের আজকের বিষয় হচ্ছে সাবস্পেশালিটি ফেলোশিপ, মেন্টর অ্যান্ড মেন্টি টক ফ্রম ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আজকে আমাদের সাথে উপস্থিত থাকবেন আমার দুজন খুবই প্রিয় শিক্ষক, দেশের স্বনামধন্য দুজন চক্ষু চিকিৎসক এবং দেশ বিদেশের মেন্টরদের কাছে খুবই জনপ্রিয় দুটি নাম, এবং আরও জয়েন করবেন আমাদের সাথে এই মেন্টরদের হাত ধরে ফেলোশিপ কমপ্লিট করা দুজন তরুণ চিকিৎসক। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর সারোয়ার আলম স্যার, প্রফেসর অফ অপথলমোলজি, ডিপার্টমেন্ট অফ কর্নিয়া অ্যান্ড অ্যান্টেরো সেগমেন্ট, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, Director of Education Department, Ispahani Islamia Eye Institute and Hospital, Mentor of Cornea Fellowship Program and Cataract Surgery Training, Ispahani Islamia Eye Institute and Hospital. আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মোস্তফা হোসেন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ অপথলমোলজি অ্যান্ড স্ট্রাবিসমাস ডিপার্টমেন্ট, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আছেন ডক্টর সোহেল মাহমুদ, long-term fellowship on cataract surgery, senior medical officer, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ডক্টর সিদরাতুল মুদ্রাহা নাজনীন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জুনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্রাবিসমাস। আমি প্রথমেই চলে যাচ্ছি প্রফেসর সারোয়ার আলম স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন এই অনুষ্ঠানে আসার জন্য। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাচ্ছি, স্যার আপনি সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটের যে ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম সেটা আপনি স্যার পরিচালনা করছেন। স্যার, আপনার কাছে খুবই জানতে ইচ্ছা করছে যে এই ফেলোশিপ প্রোগ্রামের শুরুটা কিভাবে, ইসলামিয়ার জার্নিতে ফেলোশিপ প্রোগ্রামটার ইতিহাসটা যদি স্যার আমাদেরকে একটু বলতেন আপনি স্যার। আসলে বাংলাদেশে প্রথম ফেলোশিপ কিন্তু ইসলামিয়াতেই হয় এবং সেই ফেলোশিপ শুরুটা হয় আমাদের কর্নিয়া, যেটাতে যে সাব স্পেশালিটিতে আমি আছি। এটা শুরুটা হওয়ার একটা সময় কিন্তু এই সমস্ত ফেলোশিপের কনসেপ্টই ছিল না। আমরা যখন ডিও করি, এফসিপিএস করি, তো তখন ইন্ডিয়াতে এটা অলরেডি শুরু হয়েছে। আমাদের ডক্টর সৈয়দ আবুল হাসান আগে ছিল হেড অফ দ্য কর্নিয়া। সে ইন্ডিয়ার থেকে এলভি প্রাসাদ থেকে 1993-94 এর দিকে সে ফেলোশিপ করে আসলো কর্নিয়াতে, এবং সে আসার পরে অনেক স্ট্রাগল করতে থাকলো যে এখানে একটা যেন কর্নিয়া ক্লিনিক হয়। তো সেখানে তখন আমরা তো সবাই জেনারেল পেশেন্ট দেখি, সবাই সবকিছুর মধ্যে এরকম একটা জিনিস, সেটাকে এস্টাবলিশ করতে অনেক কষ্ট হলো। তারপরে এটা যখন হলো তখন ধীরে ধীরে সেই কর্নিয়ার ক্লিনিকের মধ্যে আরো ডাক্তার ইনকর্পোরেট হলো। তারপরে যখন এটা একটা এস্টাবলিশ একটা ফরম্যাট হলো, এই সময় আবার অরবিস আসলো। তখন প্রথমে ইনফর্মাল ট্রেনিং, যে আমি একটু যাই, নতুন কিছু শুনে আসি, পাশে বসে থাকি, ফর্মাল ট্রেনিং না, কিন্তু আমাদের কর্নিয়া ক্লিনিকে এভাবে আসতো। তারপরে অরবিস একটা সময় প্লেন নিয়ে নিয়ে আমাদের এখানে দেশে শিখাতে আসতো। তো একটা সময় অরবিস রিয়েলাইজ করলো যে এইভাবে প্লেনে এসে কয়টা লোককে শেখানো যায় আর হাতে কলমে বেশি শেখানো যায় না। তার চাইতে এই পয়সাটা যদি আমরা ফেলোশিপের কাজে, সেটা কোনো ডক্টরকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে সেটা কিংবা আমাদের এখানে এক্সিস্টিং ম্যান পাওয়ারের মধ্যে যদি ফেলোশিপ করা যায়, তাহলে সেটা সেই জিনিসটার জন্য তখন অরবিস বলল, সব জায়গায় খুঁজে দেখলো যে এখানে একটা ইন্ডিয়ার এলবি প্রাসাদ থেকে ট্রেন্ড লোক আছে এবং সেখানে একটা কর্নিয়া ক্লিনিক এস্টাবলিশ হয়েছে। তখন আমাদের হসপিটালে এসে তারা এই ফেলোশিপ খোলার জন্য শুরু করলো কথাবার্তা। সেই কথাবার্তা হতে 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 আলটিমেটলি যখন শেপ নিল, তখন 2006-এ আমরা প্রথম ফেলোশিপের নিলাম। আমি আর নাম বলছি না, সে এখন একজন প্রফেসর গভর্নমেন্ট সার্ভিসের, সে ছিল আমাদের প্রথম ছাত্র।
তারও আগে যদি একটু বলতে হয়, আসলে ইতিহাস তো কেউ আজকাল শুনতে চায় না, তারও আগে যদি বলতে হয় এই ফেলোশিপ কর্নিয়াতে আগ্রহ, এটাতে আরেকজন লোকের কথা না বললেই না, যে একটা ইনসেন্টিভ ক্রিয়েট করছিল বাংলাদেশি অপথলমোলজিস্টের মধ্যে, তার নাম হচ্ছে গার্ড টেলার। ডক্টর গার্ড টেলার হচ্ছে ক্যানাডিয়ান একজন অপথলমোলজিস্ট। উনি এখানে আসতেন এই রিজনের কর্নিয়ার রুগী দেখার জন্য বা অন্যান্য রুগী, এরকম করে উনি দুইবার যে আসছিলেন, তখন উনি লেকচার দিছিলেন এবং আমাদের অপথলমোলজিস্টরা যোগ দিয়ে কিন্তু কর্নিয়া সম্পর্কে অনেক উৎসাহ, এবং সেই সময় তারা এসে দেখতো যে এখানে একটা কর্নিয়া ক্লিনিকও আছে। সেটাই আমাদের প্রথম আসলে যাত্রা শুরু এইভাবে। তো প্রথমটা হয়েছে আমাদের, যদিও শুরু হয়েছে অনেক আগে ক্লিনিকটা, কিন্তু ফেলোশিপটা অফিসিয়ালি 2006 শুরু হয়েছে। এটুকুই হলে কিভাবে শুরু হলো। ধন্যবাদ স্যার। আমি চলে যাচ্ছি ডক্টর মোস্তফা হোসেন স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি আপনার কেরিয়ারের কোন পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি পেডিয়াট্রিক অপথলমোলজিতে কেরিয়ার করতে চান, এবং স্যার কেন? কারণ আমরা অনেক সময় জানি যে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি বাচ্চা পেশেন্ট নিয়ে আমি কিভাবে ডিল করব। স্যার, অনেকের মনে এই ভয়টা কাজ করে। স্যার, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার সিদ্ধান্তটা নিলেন যে আপনি পেডিয়াট্রিক অপথলমোলজিতে কেরিয়ার করতে চান? থ্যাংক ইউ ডক্টর তানিয়া। তার আগে আমি আসলে বলি আমি কিভাবে অপথলমোলজিতে আসলাম। আমি 94-এ প্রথমে 1 বছর ট্রেনিং করলাম চিটাগাং মেডিকেল কলেজে, 93-তে ইন্টার্নশিপ কমপ্লিট করার পর। তারপরে 95-96 এই ডিউরেশনে ডিও কোর্সে ছিলাম। 96-এ ডিও কমপ্লিট করলাম। 2000-এ আমি এমএস কোর্সে ঢুকলাম। 2006-এ আমার এমএস কমপ্লিট হলো। 2005-এ আমি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটে জয়েন করলাম। 2006-এ যখন আমার এমএস কমপ্লিট হলো, তখন 2007 জানুয়ারি থেকে আমি আল শিফা ট্রাস্ট আই হসপিটাল পাকিস্তানে হ্যান্ডস অন ফেলোশিপ করার সুযোগ পেলাম। এখানে বলে রাখি, তখন আমি অ্যাকচুয়ালি অরবিন্দেও ফেলোশিপ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি আল শিফাতে গেলাম। সেখানে 7 মাস আমি হ্যান্ডস অন ট্রেনিং এর সুযোগ পেয়েছি। 2005-এই আমি ইসলামিয়াতে জয়েন করেছি। 2007-এ ফেলোশিপ পেডিয়াট্রিক অপথলমোলজিতে কমপ্লিট করে আবার এখানেই আমি কাজ করতে শুরু করলাম। এখন পেডিয়াট্রিক অপথলমোলজিতে কেন আসলাম সেটা হচ্ছে, 2005-এ আমি যখন জয়েন করি, তার আগে ইসলামিয়া আই হসপিটালের সাথে আমার একটা ইন্টিমেট রিলেশন ছিল। আমাকে একসময় বলা হলো যে এই হাসপাতালে পেডিয়াট্রিক অপথলমোলজি ইউনিট নতুন সেটআপে শুরু হতে যাচ্ছে, আমাদের ম্যান পাওয়ারে কিছু ক্রাইসিস আছে, আপনি কি ইন্টারেস্টেড কিনা? আমি চিন্তা ভাবনা করে কিছুদিন পরে অথরিটিকে আমার ইন্টারেস্ট প্রকাশ করলাম। তখন আমাদের খানে এম এ মঞ্জুর স্যার ছিলেন এবং আমাদের জাহিদা ইসমানি ম্যাডাম ছিলেন। আমি জয়েন করার পরপরই 2007-এ তখন ফেলোশিপ করি। তারপর থেকে আমি এই হাসপাতালে আছি। অ্যাকচুয়ালি আমার পেডিয়াট্রিক অপথলমোলজিতে আসার ইচ্ছা ছিল না। তার কারণ হচ্ছে আমার কর্নিয়া এন্টোসেগমেন্টে আসার ইচ্ছা ছিল বা কথা ছিল। তার কারণ আমি আই ব্যাংকিং এর সাথে জড়িত ছিলাম সন্ধানী। আমি চিটাগাংয়ে আই ব্যাংকের সেক্রেটারি ছিলাম। তখন পাহাড়তলী চক্ষু হাসপাতালে সিআইপিসি, সেই হাসপাতালে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আই ব্যাংক হয়েছিল। তখন তারা কর্নিয়া গ্রাফট করতো চিটাগাং মেডিকেল কলেজ আমাদের সন্ধানী থেকে কর্নিয়া নিয়ে। আমি এই সন্ধানী আই ব্যাংকের কর্নিয়াগুলো চিটাগাং মেডিকেল কলেজে গ্রাফট হতে পারতো না, সিআইটিসিতে গ্রাফট হতো। তখন আসলে আমার সিআইটিসিতে অপথলমোলজির সবকিছু দেখে খুব ইমপ্রেসড হলাম এবং আমি বলতে গেলে অপথলমোলজির প্রেমে পড়ে গেলাম, এরকমই একটা ব্যাপার। এবং এটাই হচ্ছে আমার অপথলমোলজিতে আসার কারণ। আর 2005-এ আমাকে যখন বলা হলো যে ইসলামিয়া আই হসপিটালে ক্রাইসিস আছে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হিসেবে আপনাকে আমরা ডেভেলপ করব, তখন আমার মাঝে ভীতি ছিল যে বাচ্চাদেরকে কিভাবে আমি ম্যানেজ করব। কিন্তু আমি রাজি হয়ে গেলাম, দেখলাম যে না, এটা আসলে কঠিন কিছু না। তখন থেকেই আমি
আছি এবং এখনো চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি চলে যাচ্ছি ডক্টর সোহেলের কাছে। ডক্টর সোহেল, আপনি রাজশাহী মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করে ডিপ্লোমা অ্যান্ড এমসিপিএস করেছেন অপথলমোলজি। তারপরে আপনি ক্যাটারাক্ট সার্জারিতে ফেলোশিপ করার সিদ্ধান্ত নিলেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি অন্য সাবজেক্ট চুজ না করে কেন ক্যাটারাক্ট সার্জারিতে ফেলোশিপ করার মনস্থির করলেন? ধন্যবাদ আপা। আমি একটু কারেকশন করছি, আমি বিও এবং এমসিপিএস কমপ্লিট করে ক্যাটারাক্ট ফেলোশিপে জয়েন করি। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে যদি মানে ক্যাটারাক্ট ফেলোশিপের কথা বলি, যে আমার ফেলোশিপ শুরু হয় সে 28শে মে 2016 সালে। সেই সময়ে যখন প্রথম ক্যাটারাক্টের এই ফেলোশিপের সার্কুলার দেওয়া হয়, তখন আমাদের ম্যানেজমেন্ট থেকে অনেকেই আগ্রহ প্রকাশ করে ম্যানেজমেন্টের কাছে গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ফেলোশিপের যে ছিল আউটলাইন ছিল, সেই আউটলাইনের কারণে দেখা যাচ্ছে যে অনেকেই এতে ওই প্রথম দিকে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমি এবং আমরা জানি একজন অপথলমোলজিস্ট হিসেবে যে ক্যাটারাক্ট শেখার গুরুত্ব আসলে আমাদের সব অপথলমোলজিস্টের কাছে অনেক বেশি, এবং এটাকে আমরা ব্রেড এন্ড বাটার বলে থাকি। তো এক্ষেত্রে আমি সবার প্রথমে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবো প্রফেসর সারোয়ার আলম স্যারের কাছে, যে যখন এই ফেলোশিপের সার্কুলার হয় আমি আমার নিজের আগ্রহ প্রকাশের জন্য স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমাকে পরামর্শ দেন যে তুমি কি এটা কি শিখতে আগ্রহী কিনা। তখন আমি বললাম, জি স্যার, আমি আসলে ক্যাটারাক্ট অপারেশন শিখতে চাই, আমি কি করতে পারি। তখন স্যার বললেন যে আমি একটা ভালোভাবে এটার একটা আউটলাইন তৈরি করার চেষ্টা করছি, তুমি যদি দেখো তুমি অবশ্যই ভালোভাবে শিখতে পারবে। এবং আমি সত্যিকার অর্থে অন্তরের অন্তঃস্থল থেকে স্যারের কাছে কৃতজ্ঞ যে স্যার এত সুন্দর একটা আউটলাইন তৈরি করেন আমাদের এই ক্যাটারাক্ট সার্জারি ফেলোশিপ প্রোগ্রামের জন্য, যে প্রোগ্রামে আমার মনে হয় যে আমার মতো একজন মানুষ বা আমার মতো একটা ছেলে যখন এখান থেকে ক্যাটারাক্ট সার্জারি শিখতে পেরেছে, আমার মনে হয় যে কোনো একজন অপথলমোলজিস্ট অবশ্যই এই প্রোগ্রামের মাধ্যমে ক্যাটারাক্ট শিখতে পারতো। তো সেখান থেকে আসলে আমরা জানি যে আমাদের ক্যাটারাক্ট আমাদের অপথলমোলজিস্ট হিসেবে শেখা কতটা গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমি আমার আগ্রহ প্রকাশ করি এবং এই প্রোগ্রামের আউটলাইন জানার পর আমার আগ্রহটা আরো বেড়ে যায়। এবং তখন আমি ঠিক করি যে না, আসলে যদি আমি কোনো জিনিসকে খুব সুন্দরভাবে শিখতে চাই, তাহলে স্বল্প সময় না দিয়ে বরঞ্চ যদি আমি এইরকম একটা লং টার্ম ক্যাটারাক্ট সার্জারি ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করতে পারি, তাহলে সেটা যেমন আমার কনফিডেন্ট বিল্ড আপ করবে, আমার সার্জিক্যাল স্কিলকেও মানে ভালোভাবে বিল্ড আপে সাহায্য করবে। এবং তখনই আমি ক্যাটারাক্ট ফেলোশিপে জয়েন করার আগ্রহ প্রকাশ করি। ধন্যবাদ আপনাকে। আমি আবার চলে যাচ্ছি প্রফেসর সারোয়ার আলম স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাই ফেলোশিপ কেন? চাইলে তো অনেকে বিভিন্ন বিষয়ের উপরে সার্জিক্যাল ট্রেনিং বা বিভিন্ন ট্রেনিং করতে পারে। স্যার, ফেলোশিপ এবং ট্রেনিং প্রোগ্রাম, স্যার দুটার মধ্যে যদি একটু পার্থক্য আমাদেরকে বুঝিয়ে বলতেন, বা ফেলোশিপটা কেন প্রয়োজন আমাদের জন্য? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরের আগে আমি আসলে আমার লাস্ট প্রশ্নের উত্তরটা একটু অসম্পূর্ণ ছিল, সেটাকে সম্পন্ন করি। আসলে লাস্টের যে ছিল ফেলোশিপটা শুরু হলো কি করে, শুরু যেরকম ওটা হলো সেটা, কিন্তু তারপরে আমাদের যেরকম 2006-এ আমাদের কর্নিয়া শুরু হয়, 2010-এ রেটিনা এবং পেডিয়াট্রিক শুরু হয়, অকুলোপ্লাস্টি শুরু হয় 2011, গ্লুকোমা 2010-এ এবং নিউরো 2017-তে। এবং এই ফেলোশিপ শুরু করে আজ পর্যন্ত আমরা লং টার্ম ফেলোশিপ, সেটা 117 জন ইনক্লুডিং 24 ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট আমরা সেটা সম্পন্ন করেছি। তো এই তথ্যটা যে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে যে সবাই যেভাবে কাজ করছে এবং যে একটা আদর্শ এবং গ্রহণযোগ্য এবং উদাহরণ সৃষ্টি করছে, সেটার একটা এনকারেজমেন্টের জন্য আমি এই সংখ্যাগুলো বললাম, যে এই জিনিসগুলোর জন্য অনেক পরিশ্রম সব লেভেলই দেওয়া হয়েছে। তো সেটা একটা। তো যে তোমার এই প্রশ্নে যে ট্রেনিং এন্ড ফেলোশিপ যখন প্রথম শুরু হয়, তখন অরবিস আমাদেরও মানে অলমোস্ট টিচার হিসেবে কিছু ট্রেনিং দিছে। তখন সেই হিসাবে আমরা আমাদের কাছে যে সমস্ত ইন্টারভিউ প্রথমে হতো, সেই ইন্টারভিউর মধ্যে তারা ডাইরেক্টলি আসতো, কিন্তু তাদের হাই অথরিটি, কারণ তারা চাচ্ছিল একটা সুন্দরভাবে একটা ফেলোশিপ প্রোগ্রাম যেন এখানে হয়। ফেলোশিপ হচ্ছে সবাই একটা ক্যাজুয়াল ধারণা যে ফেলোশিপ আসবো, আমি হ্যান্ডস অন কিছু কাজ টাজ করবো, না হলে কি হয় নাকি। কিন্তু ফেলোশিপ
পেশেন্ট দেখা আর 2-4টা হ্যান্ডস অন করা বা খুব ভালো সার্জন হওয়া বা খুব ভালো ডায়াগনোসিস করার লোকের নাম কিন্তু ফেলো না। আমি এখন লাইভে আছি, তুমি চলে যাও। তো এখন সেটা হচ্ছে ফেলো তার চেয়ে অনেক বড়। ফেলো হচ্ছে এমন একটা মানুষ যাকে সবাই ফলো করার মতো একটা পজিশনে চলে যায়। ফেলো একটা মানুষ যে শুধু টেকনিক্যাল জিনিসগুলো শেখে না, সে একটা লিডার হয় সমাজে, সেই তার সাবজেক্টে এমন ভাবে তাকে শেখানো, সে তার প্রেজেন্টেশন, তার পাবলিকেশন, এবং ইভেন আমরা সেই সময় ইন্টারভিউ জিজ্ঞাসা করতাম যে তুমি মনে করো এরপরে কি করবা, স্যার আমি গভর্নমেন্ট সার্ভিসে ঢুকবো বা ইসলামিয়া ঢুকবো। তখন আমরা জিজ্ঞেস করতাম যে তুমি যদি ঢুকতে না পারো কি করবে। মানে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে দেখে নেওয়া হাউ কমিটেড হি ওয়াজ, যে সে যেন একটা এই ফেলোশিপটা ট্রেনিংটা নিয়ে সে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার মতো তার মানসিকতা থাকে। শুধু একটা ট্রেনিং নিলে এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের এই মেন্টালিটিটা গ্রো করে না। এই জিনিসটা হচ্ছে একটা ফেলোশিপের ব্যাপার। আর ট্রেনিং এর ব্যাপার যেটা আছে, যে সেটা যে আমাদের এখানে নাই তাও না। শর্ট টার্ম ট্রেনিং এর মধ্যে অবজারভারশিপ আছে 3 মাসের প্রতিটা সাব স্পেশালিটিতে, আছে হচ্ছে আমাদের ক্যাটারাক্ট ট্রেনিং এর এসআইসিএস ফ্যাকো এগুলো আছে। তো এগুলো হচ্ছে হাইলি স্পেসিফিক। ইভেন আমাদের ডিসিআর এর এক সময় ট্রেনিং ছিল, এগুলো হাইলি স্পেসিফিক একটা ফোকাসড একটা পয়েন্ট বা একটা টপিকের জন্য। কিন্তু কম্প্রিহেন্সিভ সেই সাবজেক্ট সম্পর্কে পুরো দখলের জন্য, যেরকম ক্যাটারাক্ট ট্রেনিং যেটা আমাদের অল্প শর্ট টার্ম আছে, সেটাতে একটা মানুষের যে এক্সপিরিয়েন্স বা আইডিয়া হবে তার চাইতে সোহেল যেটা করছে লং টার্ম ফেলোশিপ ইন ক্যাটারাক্ট, ও একটা মাস্টার। ও যে কেস করছে এবং যেরকম ভাবে করছে সেটা আমরা একসময় দেখে আমরা নিজেরই অবাক হয়ে যেতাম যে ও কোথা থেকে এসে কোথায় চলে গেছে। একটা ফেলো হচ্ছে যাকে সবাই ফলো করবে, সেটা শুধু টেকনিক্যাল না, সব দিক দিয়ে। কে কোনটা করবে সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটাই হলো তার ডিফারেন্স দুইটা। থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সিদরাতুল মুনতাহা নাজনীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর নাজনীন, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে আপনি এমবিবিএস, এমসিপিএস অ্যান্ড এফসিপিএস ইন অপথলমোলজি কমপ্লিট করে পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্র্যাবিসমাস সাবজেক্টে আপনি লং টার্ম ফেলোশিপ করেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি পেডিয়াট্রিক অপথলমোলজি কেন চয়েস করলেন এবং আপনার ফেলোশিপের জার্নিটা কেমন ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। কোশ্চেনের জন্য ধন্যবাদ। আসলে ইট ওয়াজ মাই ড্রিম টু কমপ্লিট এ ফেলোশিপ। যখন আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি, এফসিপিএস কমপ্লিট করি, তখন থেকেই আমার একটা প্ল্যান ছিল যে আমাকে একটা কোনো সাবজেক্টে ফেলোশিপ করতে হবে। সো আমি যখন ডিসিশন নাম্বার ব্যাপারে একটু কনফিউজ ছিলাম, আমার পছন্দের তালিকায় ছিল গ্লুকোমা, ক্যাটারাক্ট, পেডিয়াট্রিক। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার গ্লুকোমাতে জয়েন করতে দেরি হয়ে যাচ্ছিল। সো আমি ডিসিশন নিয়ে ফেলি, সময় নষ্ট না করে আমি পেডিয়াট্রিকে জয়েন করে ফেলবো। তাই বলে এটা আমার পছন্দের সাবজেক্ট না তা কিন্তু না। আমি যেহেতু অনেকদিন থেকে ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, কাজেই আমি লক্ষ্য করতাম যে এই ডিপার্টমেন্টে কাজ করতে আমার ভালো লাগতো। তাছাড়া শিশুরাই জাতির ভবিষ্যৎ, যদি বাচ্চাদের জন্য কিছু করা যায়, এটা আসলে দেশের ভবিষ্যতের জন্যই কিছু করা। এছাড়া আরও বলতে চাই যে এই ডিপার্টমেন্টের ডক্টর, স্যার, মেন্টর, ইভেন দ্য স্টাফ যারা আছেন সবাই খুবই হেল্পফুল ছিলেন এবং কাজের পরিবেশ ছিল খুবই কমফোর্টেবল। সো আমি সব কিছু মিলে ডিসিশন নিই যে আমি পেডিয়াট্রিকেই ফেলোশিপ করব। তো যার জন্য 2016 জুলাইতে আমি ফেলোশিপে জয়েন করি এবং 2017 সেপ্টেম্বর টোটাল 15 মাস আমার ফেলোশিপ ছিল। এর ভিতরে প্রথম 1 মাস আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্লেসমেন্ট ছিল, শেষের দিকে 1 মাস দেশের বাইরে একটা হসপিটালে বিদেশে আমাদের ট্রেনিং ছিল, অবজারভার ফেলোশিপ। আমি ছিলাম অরবিন্দ আই হসপিটাল মাদুরাই ব্রাঞ্চে। অ্যান্ড বাকি যে 13 মাস সময়টা এটা আমরা মেইন ব্রাঞ্চেই কাটিয়েছি। তো ফেলোশিপের জার্নিটা আসলে একটু স্ট্রেসফুল, বিকজ আমাদের প্রচুর প্যাশেন্ট লোড, প্রতিদিন মেন্টরকেও প্যাশেন্ট দেখতে হচ্ছে ওপিডিতে। প্রতিটা ফেলোর জন্য আবার কিছু টার্গেট দেওয়া থাকে যে কতটা ওপিডি প্যাশেন্ট দেখবো। সো সব কিছু এগুলো মেনটেন করতে গিয়ে কিছুটা স্ট্রেস ফিল করেছি। এছাড়া আমাদের ফেলোশিপের প্রথমে একটা লগবুক দিয়ে দেয়, যে লগবুকে কিছু টার্গেট থাকে। প্রতি মাস শেষে সেখানে সুপারভাইজার সিগনেচার করেন, যেমন আমি মাসে কতটা সাইক্লোপ্লাজিক ডিফ্রাকশন করবো, কতটা অর্থোপেডিক ইভ্যালুয়েশন করবো। তো যখন টাইম মতো এগুলো ফিল করতে গিয়ে মাঝে মাঝে একটু স্ট্রেস হয়েছি, কিন্তু ফাইনালি বুঝতে পেরেছি যে এটা আমার স্ট্রেসফুল পরিবেশে কাজ করার একটা মানসিকতা তৈরি হয়েছে, এটা আমি আসলে বেনিফিটেড হয়েছি। আর
যেটা বলতে চাই, মাঝে মাঝে থিওরিটিক্যাল কোনো প্রবলেমে পড়েছি এগুলো সলভ করার ক্ষেত্রে। তো স্যারদের কাছে যখন যেতাম, স্পেশালি আমার এইচওডির কথা বলতে চাই, তো স্যার কিছু প্রবলেম সলভ করে দিতেন, আবার কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিতেন, তার সাথে রেফারেন্সও দিয়ে দিতেন যে কোন বুকটাকে ফলো করবো বা কোন জার্নালে এটা পাবো। সো বাসায় এসে আবার এগুলো কোরিলেট করতাম। তো এর ফলে যেটা হয়েছে যে আমার লার্নিংটা খুব স্ট্রং হয়েছে এবং আমি ভালো শিখতে পেরেছি। তো সবকিছু মিলে আমার ফেলোশিপ সময়টা আসলেই ভালো কেটেছে। ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড ইট ইজ আ টার্নিং পয়েন্ট ফর মি। থ্যাংক ইউ। ধন্যবাদ। Okay, আমি চলে যাচ্ছি মোস্তফা হোসেন স্যারের কাছে। স্যার, আমি জানতে চাচ্ছি যে আপনাদের পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্র্যাবিসমাস ফেলোশিপ প্রোগ্রামটি কিভাবে সাজানো হয়েছে বা এর মাধ্যমে কি কি সার্ভিস বা কি কি কার্যক্রম আপনারা পরিচালনা করছেন? ধন্যবাদ ডক্টর তানিয়া। আমাদের নতুন যে ডিপার্টমেন্ট, নতুন বিল্ডিং এ, এটা খুব সংক্ষেপে আমি বলবো স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ওয়েল ডিজাইনড এবং পারপাস বিল্ট ফর পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্র্যাবিসমাস। এখানে চাইল্ড আই কেয়ারের মোটামুটি সবকিছুই আছে। এখানে স্কুইন্ট পেশেন্টের জন্য যা দরকার তার মোটামুটি সবকিছুই আছে। এক এক করে অনেক কিছুই বলা যায়। বিভিন্ন এই যে ছোট বাচ্চাদের কিভাবে ভিজুয়াল একিউটি ডিটারমাইন করা যায়, কিভাবে স্কুইন্ট অ্যাসেসমেন্ট করা যায়, কিভাবে কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি, ফিউশন ইনসাফিসিয়েন্সি ডিটারমাইন করা যায়, কিভাবে বাইনোকুলারিটি টেস্ট করা যায়, স্টেরিওপসিস টেস্ট করা যায়, তারপরে সাইনোপ্টোফোর টেস্ট করা যায়, ডিপ্লোপিয়া টেস্ট করা যায়, হিস টেস্ট করা যায়। এগুলো কিন্তু আমাদের সবগুলোই ফুল ফাংশনিং এবং এগুলো কিন্তু খুব দরকারি। তার সাথে আমাদের লো ভিশন আছে, এটা আমি আর ইন ডিটেলস বললাম না। আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই, আমাদের এখানে গত 1.5 বছর ধরে একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বিল্ড হয়েছে, সেটা হচ্ছে ভিটি, ভিশন থেরাপি। এই ভিশন থেরাপি এখন কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং এই ভিশন থেরাপির জন্য আমাদের বাইরে থেকে একজন ফ্যাকাল্টি এসেছিলেন, 3 বার এসছেন আমাদের এখানে। কিছু পার্সনকে সিলেক্ট করা হয়েছে, তারাও কিন্তু 3 বার ওখানে গিয়েছেন, ইন্ডিয়াতে গিয়েছেন। এই ভিশন থেরাপি হচ্ছে, আমরা শুধুমাত্র একটা পেশেন্টের সাধারণভাবে বুঝি যে ভিশন ইমপ্রুভমেন্ট, ভিজুয়াল অ্যাকিউটি 6/6 হওয়া, তার সাথে সাথে এটাও বুঝতে হবে কোয়ালিটি অফ ভিশন। আই মিন দু চোখে একসাথে দেখার যে সুবিধা, ডেপথ পারসেপশন বা স্টেরিওপসিস, এটা কিভাবে পেশেন্টকে দেওয়া যায়, সেজন্য কিছু সিস্টেম, কিছু ডিভাইস আমাদের এই প্রজেক্টে রয়ে গিয়েছে। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটু সময় নিচ্ছি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। অ্যামব্লিওপিয়া হলে আমরা অক্লুশন থেরাপি দিই। এখন কিন্তু একটু নতুন পদ্ধতি শুরু হয়েছে। অক্লুশন থেরাপি স্টিমুলেশন অফ দ্য অ্যামব্লিওপিক আই, তার সাথে সাথে অন্য চোখটা কিন্তু সাপ্রেসড থাকবে না, বাইনোকুলারিটিও থাকবে। প্যাচিং যখন দেওয়া হয় তখন কিন্তু একটা চোখ সাপ্রেসড থাকে, বাইনোকুলারিটি পায় না। ইয়াং চাইল্ডের কিন্তু ওই গুড আই অ্যামব্লিওপিক হয়ে যেতে পারে। নতুন এই পদ্ধতিতে ভিশন থেরাপিতে, অক্লুশন থেরাপি তো চলছেই, পাশাপাশি অন্য চোখটা কিন্তু ইনহিবিটেড হচ্ছে না, বাইনোকুলারিটি পাচ্ছে, তার গুড ফিউশন ডেভেলপ করছে, গুড স্টেরিওপসিস ডেভেলপ করছে। আমাদের অনেকের হয়তো ভিশন 6/6 আছে, কারো হয়তো স্টেরিওপসিস নাই, বা কারো আছে, থাকলেও ভালো বাইনোকুলারিটি, ভালো স্টেরিওপসিস নাই। এই ভিশন থেরাপির মাধ্যমে আমরা একটা পেশেন্টের কিভাবে গুড স্টেরিওকুলারিটি ডেভেলপ করাতে পারি, আমাদের এই প্রজেক্টে এগুলো কিন্তু রয়ে গিয়েছে। এই জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাবো যে আমাদের এই ভিশন থেরাপি এই প্রজেক্টে দেখার জন্য, আসার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমি চলে যাচ্ছি সরোয়ার আলম স্যারের কাছে।
স্যার অনেক সময় দেখা যায় যে ছাত্ররা নিশ্চয়ই আপনার কাছে এসে অনেক সময় জানতে চান যে স্যার আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, এখন আমি একটা ফেলোশিপ করতে চাচ্ছি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না আমি কোন সাবজেক্টে যাব। স্যার এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই আপনাকে সম্মুখীন হতে হয়। স্যার সেই ক্ষেত্রে স্যার আপনার মন্তব্যটা কি হয়? এগুলো তো আসলে এত এক একজনের এক এক রকম অভিজ্ঞতা এবং প্রশ্ন, যে সেখানে আজকে একটা নতুন জিনিস শুনলাম, সেটা হচ্ছে আফটার অপথাল সিনড্রোম। আফটার অপথাল সিনড্রোম ইন্ডিয়ান একটা জিনিস দেখতেছিলাম একটা, সেটা হচ্ছে আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমি কি করব, কোন সাব স্পেশালিটিতে যাব, এই যে একটা ডিলেমা, সেটাকে বলতেছে আফটার অপথাল, মানে অপথালমোলজি সিনড্রোম হোয়াটএভার। তো এখন আগে একটা সময় ছিল কোন রকম টেনে টুনে একটা ডিগ্রি পর্যন্ত আসলেই হলো, সেটা ডিও হোক, এনসিপিএস হোক আর এইচসিপিএস হোক। কিন্তু এখন সবাই দেখছে হাইয়েস্ট ডিগ্রি অপথলমোলজিতে করার পরও এটা অনেক তার চাইতে কম ডিগ্রিধারী যে একটা ফেলোশিপ করছে তার কাছে সে ছোট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে হাতের কাজটা খুব বেশি দরকার। এই জিনিসটা একটা ফেলোশিপের মাধ্যমেই আমাদের দেশে একটা দেওয়া যায়। বিদেশে কিন্তু ঠিক এরকম না। বিদেশে কিন্তু রেসিডেন্সি প্রোগ্রাম যেটা আছে এতই স্ট্রং যে আমি জন হপকিন্সে যখন ছিলাম তখন দেখছিলাম যে রেসিডেন্টরা কেরাটোপ্লাস্টি করে, ডিমেক করে, ডিসেক করে সেই সময় তারা করতো। তার মানে একটা রেসিডেন্সি প্রোগ্রাম শেষ করে সে যদি ফেলোশিপ নাও করে, সে কিন্তু বাজারের প্রচলিত অপারেশন যেগুলো আছে সেগুলো সব করতে পারবে। ফেলোশিপ আরো রিফাইন্ড হবে, কিন্তু সেটা গেলে একটা। তো এখন তার মানে দেখা যাচ্ছে যে এখন বর্তমান পরিপ্রেক্ষিতে একটা ট্রেনিং ফেলোশিপ কিছু একটা দরকার। এবং এর আগে যেরকম বলছি যে আমি একটা ফেলোশিপ করব, এখন এক একজনের তো পার্সোনাল এক একটা সমস্যা, আমার ফ্যামিলি সমস্যা, আমার টাকার সমস্যা, এরকম বিভিন্ন রকম সমস্যা। কিন্তু আমাদের মডার্ন লাইফ স্টাইলে কি করতে হয়, সবগুলো একসাথে মিশায় ফেলতে হয় না, সবগুলোকে একদম আলাদা আলাদা করে ফেলতে হয়। আমার সমস্যা একটা সাইডে, এই জায়গায় আমার কি কি সমস্যা আমি দরকার লাগলে লিখে রাখলাম, আমার টাকার সমস্যা, আমার বাচ্চা হবে, আমার ফ্যামিলি, এই সমস্ত হাবি যাবি। আরেক দিকে হচ্ছে আমার চুজিং ক্যারিয়ার, সেই ক্যারিয়ার চুজের সময় আমার এখন সাব স্পেশালিটি একটা যেতে হবে। সাব স্পেশালিটি যেতে গেলে আমার সাব স্পেশালিটি চুজ করতে হবে। এখন সাব স্পেশালিটি চুজ করবো, কি করব, সবাই তো নিজেরটা ভালো বলে। তো এখন এই ব্যাপারটা হচ্ছে যে আমরা জুতার দোকানে গিয়ে দেখি বিভিন্ন ডিজাইনের জুতা, একটা কিন্তু পড়ে থাকে না, একজনের এই ডিজাইন পছন্দ, একজনের ওই ডিজাইন পছন্দ, আলটিমেটলি এরকম হয়ে যায়। কিংবা আমরা যখন একসাথে ক্লাসে ইউনিভার্সিটি বা মেডিকেলে ছিলাম, ছেলে মেয়ে এক একজন এক এক রকম দেখতে, এর ওকে পছন্দ হয়, ওর ওকে পছন্দ হয় না, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কাউকে না কাউকে পছন্দ হয়ে সবাই তো একটা সেটেল অবস্থায় চলে গেছে। সেরকম আমাদেরও কোনো না কোনো ভাবে একটা পছন্দের মধ্যে আসতে হবে আমার সাব স্পেশালিটিতে। এবং এই পছন্দের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, আমরা যেরকম এই পছন্দ, সেই পছন্দটা একটা ভ্যালিড এবং গুরুত্বপূর্ণ, এটা সবসময় দেখাতে চাই। যেরকম কেউ তো বাড়ি বানায় বলে, এই যে দেখছেন বাড়ি বানাইছে আমার দক্ষিণ দিক খোলা, কি সুন্দর, তাই না? সেরকম মানে কোনো কিছু একটা গর্ব করা। যেরকম পলিটিক্যাল পার্টি নিয়ে কেউ হয়তো বলে আমার পার্টি দেখছেন কত দেশের কাজ করছে। সেরকম আমরাও চাই যে আমাদের সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। যেরকম আমি আমার ডিও স্টুডেন্ট যখন আসে, তারা কিছুই জানে না, তাদেরকে বলি যে তোমার স্পেশালিটি ইন অপথলমোলজিতে ঢুকলা, এটাতে কিছু গর্ব করার জিনিস কি আছে? জানে না। আমি তখন বলি যে আমরা টোটালি অ্যান্টিভাইরাল প্রথম শুরু করছি অপথলমোলজি সাব স্পেশালিটি। আমরা প্রথম সার্জারি থেকে বের হয়ে সাব স্পেশালিটি হিসাবে অপথলমোলজি প্রথম আসছে। আমরা প্রথম স্টাডি কিভাবে করে তার এক্সাম্পল দেখাচ্ছি। এরকম আরো শত শত এক্সাম্পল আছে। তার মানে উই আর দ্য ফার্স্ট, আমার কিছু গর্ব করার জিনিস আছে। ঠিক সেই রকম ভাবে আমার স্পেশালিটি চুজ করার ব্যাপারেও আমার কিন্তু একটা কিছু ভালো লাগতে হবে। সেখানে আমার মনে হয় বিরাট ইনফ্লুয়েন্স করে হচ্ছে মেন্টর টিচাররা বা সেই সাব স্পেশালিটির লোক যারা সৎ পরামর্শ দিবে। আরেকটা আমি বলি যে এই সম্পর্ক সম্বন্ধে একটা আইডিয়া নেওয়ার জন্য আমার মনে হয় খুব দূরে না হলেও ইন্ডিয়ার যে ট্রেনিং এই কনফারেন্স গুলো আছে, যে কোনো একটা কনফারেন্সে যাওয়া বাইরের দেশ, সেই কনফারেন্সে গিয়ে সব সাব স্পেশালিটি দেখে দেখে সে একটা আইডিয়াও নিতে পারে। আর তাছাড়া এখানে যে আমাদের
দেশে যে সমস্ত সাব স্পেশালিটি বিভিন্ন জায়গায় আছে কাজ করছে তাদের কাছ থেকে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, সে নিজে গিয়ে খোঁজ নেওয়া। এই সাব স্পেশালিটির পছন্দটা কিন্তু একেবারে আমি যেরকম বললাম কেতাবি ভাবে ঠিক এরকমও হয় না। আমি আজকেই একটা শুনতেছিলাম, টক শুনতেছিলাম ইন্ডিয়ায় কর্নিয়ার, কেন কর্নিয়া আসছে। ইন্ডিয়ার যে বাঘা বাঘা লোক যেগুলা, যেরকম নম্রতা শর্মা বলছে আমি কিন্তু রেটিনাতে আসছি, আমি যেতে চাইছিলাম, আমি কর্নিয়াতে অ্যাক্সিডেন্টালি আসছি। তারপরে বিজেন্দ্র সাঙ্গুয়েন বলছে যে আমি কিন্তু ক্যাটারেক্টে যেতে চাইছিলাম, কিন্তু পরে আমি কর্নিয়ার মধ্যে আসলাম, বললো যে এর মধ্যে ওরা ক্যাটারেক্টও দিবে। তারপরে ডক্টর গীতা বলে একজন আছে শঙ্কর নেত্রালয়ে, বলে যে আমি তো একদম আসতে চাই না, আমাকে ধরে বেঁধে নিয়ে আসছে। প্রবীণ কৃষ্ণা অফ এলবি প্রসাদ বলছে আমি জেনারেল সার্জারিতে যেতে চাইছিলাম। বিকাশ মিত্তাল বলছে যে আমি আসছি, আমি দেখলাম একজন ক্যাটারাক্ট খারাপ করছে, একদম সুডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি। তখন আমার মনে হলো যে এইগুলাকে কোন সাব স্পেশালিটি দিয়ে ঠিক করা যায়। রাজেশ ফোকলা বলল যে আমি একদম আসতে চাইনি, কিন্তু পরে দেখলাম কিছু কিছু কর্নিং স্পেশালিস্ট সো প্রফিশিয়েন্ট ইন দেয়ার সার্জারি অ্যান্ড ন্যারেশন, আমি ইনফ্লুয়েন্স হলাম। তার মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমি বলতেছি যে আমি একটা ব্যাপারে, কিন্তু তারপরও কিন্তু অনেক সময় আমার এই চুজের ব্যাপারে আমি চুজ করি না, তাও চলে আসলাম। এখন মোস্তফা বলবি তার সাব স্পেশালিটি সম্পর্কে। এখন আমি যদি আমার সাব স্পেশালিটি সম্পর্কে কিছু না বলি তাহলে তো আমাকে সাব স্পেশালিটিতে ঢুকতেই দেবে না। কর্নিয়ার সম্পর্কে একটু বলি। কর্নিয়ার এখানে হচ্ছে যে একটা ভীষণ যেরকম লাইফ যেরকম দেওয়া হয়, কর্নিয়ার ভীষণ দেওয়া হয় কেরাটোপ্লাস্টির মাধ্যমে বা অন্যান্য সবকিছুর মাধ্যমে। কর্নিয়া একটা কন্টিনিউয়াস একটা ইভলভিং সাবজেক্ট। প্রথমে হলো কেরাটোপ্লাস্টি, তারপরে আসলো ডিএলকে, তারপরে ডিমেক, ডিসেক, এগুলা কন্টিনিউয়াস। কোলাজেন ক্রস লিঙ্কিং, স্টেম সেল থেরাপি, স্টেম সেল কালচার। এখন রিসেন্টলি আর্টিফিশিয়াল কর্নিয়া লাগাবে, সেটার একটা প্রজেক্ট ইসলামিয়ার সাথে আমেরিকান একটা কোম্পানির হচ্ছে। মানে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, সুতরাং এটাকে ভালোবাসার একটা কারণ আছে। এবং প্রত্যেকটা জিনিসে একটা পারফেকশনের একটা চিন্তা। আরেকটা জিনিস হচ্ছে আমরা কর্নিয়া দেখে বসি, দেখে যে এন্ট্রাস সেগমেন্ট, পোস্টার সেগমেন্ট সবাই আমাদের কাছে রুগী রেফার করতে বাধ্য হয় একটা সময়, যখনই এইটা ওটা অপারেশনের সময় কোনো কিছু হয়। তো কর্নিয়াও একটা ভালো সাব স্পেশালিটি যদি সবাই মনে করে। তো এখানে সাব স্পেশালিটি চুজ করার ব্যাপারে যে চুজ করবে ডেফিনেটলি তার পছন্দ অপছন্দটাকে আসতেই হবে। এখন আমি যে চুজ করবো আমি যাবোটা কোথায়, এটা আমি এখানে বলিনি, হয়তো এই কোশ্চেন পরে আসবে কিনা আমি জানি না। আমি কোথায় যাব, মানে সেন্টার যদি অনেকগুলা অপশন থাকে, না থাকলে কিছু করার নাই। সেন্টার যেখানে যাবো, আমি ইসলামের কথা বলছি না, সব জায়গায় খোঁজ করবে। যেরকম বিদেশেও আমি অনেকের সাথে কথা বলছি, যেরকম আমাদের এখানে আমেরিকান একজন আসছিল ডক্টর শামিয়া শিকদার, আমি তার সাথে কথা বলছি। সে উইমার আই ইনস্টিটিউট মানে জন হপকিন্স এর স্টাফ, রেসিডেন্সি ওখান থেকে করছে, কিন্তু সে কিন্তু ফেলোশিপ করছে আইওয়া থেকে। আমি তখন তাকে বললাম যে তুমি কেন আইওয়া থেকে করছো? ও বলে যে ডক্টর স্যার আলম, আমি দেখলাম কে আমাকে হ্যান্ডসন সবচেয়ে বেশি দেয়। আমি দেখলাম আমার উইলমারে হলে আমি হয়তো 10টা কি 15টা কেরাটোপ্লাস্টি পাবো, আমি আইওয়াতে হলে আমাকে 30টা হাতে ধরাই দিবে। সুতরাং এইরকম হ্যান্ডসন আমি পাবো, সেটা একটা অবশ্যই বেশ দরকার আছে। আরেকটা জিনিস দেখতে হবে মেন্টররা কেমন কোঅপারেটিভ, কমিউনিকেটিভ, এই জিনিসগুলা। আর অন্যান্য সব ফ্যাসিলিটি গুলো প্রেজেন্ট আছে কিনা এগুলোও দেখা উচিত সেই সাব স্পেশালিটি। তো এরকম আসলে তারপরেও আলাপ পরিচয়ের মাধ্যমেও এই জিনিসগুলো জানা যায়, হয়তো একা একা পুরোটা জানা যাবে। থ্যাংক ইউ, অনেক কথা বললাম। ডক্টর সানিয়া, আমি সরোয়ার স্যারের সূত্র ধরে একটু বলতে চাই, এখন বলবো কিনা জানি না, আমার পেডিয়াট্রিক অপথলমোলজিকে কেন চুজ করবে বলবো এখন? জি স্যার, জি স্যার, জি স্যার, অবশ্যই। আচ্ছা, প্রথমে খুব সংক্ষেপে ডক্টর নাজনীন যে বললেন চিলড্রেন আর দ্য ফিউচার অফ দ্য নেশন, কাজে স্বাভাবিকভাবে বাচ্চাদের চোখের সার্ভিস দিতে যে কেউ ইন্টারেস্টেড হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আর এখানে স্কুইন্ট একটা অনেক বড় পার্ট, কিন্তু আমরা শুধু যে এটাকে কসমেটিক সার্জারি, তার সাথে সাথে কিন্তু আমি যেটা বললাম এটার ফাংশনাল ইম্পর্টেন্স অনেক বেশি, যে আমরা স্টেরিওকিটি বাইনোকুলারিটি দিতে পারছি। কাজে একটা পেশেন্ট যখন দেখবে আমার বাঁকা চোখ সোজা হয়ে যাচ্ছে,
এবং এটা ডাক্তার করতে পারছে, তখন কিন্তু ডাক্তার কিন্তু ওই স্কুইন্ট সাব স্পেশালিটিতে আসতেই চাইবে, স্ট্র্যাবিসমোলজিস্ট হতেই চাইবে। আমি আমার ফেলোশিপ পিরিয়ডে দেখেছি একটা পেশেন্ট মাইল্ড ডেভিয়েশন, ফোরিয়া, এরকম হতে পারে যে একটা ইয়াং ফিমেল পেশেন্ট আসলো, এসে বলল যে ডাক্তার আমার চোখটা এরকম সামান্য একটু বাঁকা, আমার তো সামনে বিয়ে, আপনি কিছু করতে পারবেন কিনা। আমি আমার ফেলোশিপ পিরিয়ডে আমার মেন্টরের কাছে এরকম একটা পেশেন্ট এসেছিল। তখন স্কুইন্ট পেশেন্ট গুলো সবশেষে আমার মেন্টর আমাকে দেখতে দিত। ওই পেশেন্টটা আমার মেন্টরের রিলেটিভ ছিল, তো উনিও খুব পাজলড হয়ে গেলেন যে এই মাইল্ড ডেভিয়েশন, এটা ফোরিয়া, মাঝে মাঝে একটু বাঁকা হয়, সেটাকে আমরা লক্ষ্মীটারও বলে কিছু করি না, অনেকেই পেশেন্টটা কিছু করতে চায় না। কিন্তু ওই পেশেন্ট বায়না ধরলো যে না, আমার এই সামান্য বাঁকা, ম্যাডামকে বললো আপনি ঠিক করতে পারবেন কিনা এটা বলেন। তো আমি সবশেষে পেশেন্টটা দেখে ম্যাডামকে আমাকে জিজ্ঞাসা করলো যখন, তখন আমি বললাম যে ম্যাডাম আই কান্ট আনসার। তখন উনি এই পেশেন্টটা পরের দিন অপারেশনের লিস্টে রাখলেন, আমাকে বলল যে আমি অ্যাডজাস্টেবল সুচার করব, দু চোখে অ্যাডজাস্টেবল সুচার করব। আমি দেখলাম ম্যাডাম কিন্তু একটু টেনশনে, উনি আমাকে কিন্তু একটু করে বলছে আমি কিন্তু একটু টেনশনে আছি, নো প্রবলেম, অ্যাডজাস্টেবল সুচার করছি দুই চোখে। এবং তার সেই সামান্য লক্ষ্মীটারাও উনি কারেক্ট করে ফেললেন। কাজেই আমরা ডাক্তাররা যদি কেউ মনে করি যে এই জাতীয় কিছু পেশেন্ট যারা কসমেটিক্যালি খুব কনসিয়াস, এটা ছাড়াও আমাদের চোখের কিন্তু মুভমেন্টের কিছু সৌন্দর্য আছে, শুধু ডেভিয়েশন কারেকশন ইজ নট যে স্কুইন সার্জারির একমাত্র এইম এন্ড অবজেক্টিভ, তা না। আমি বলে থাকি সায়েন্টিফিক্যালি যে আমরা বইতে যেটা পড়েছি, আমাদের চোখের মুভমেন্ট হচ্ছে তিনটা এস, সাইমালটেনিয়াস, সিনক্রোনাস, সিমেট্রিক্যাল। অনেকের চোখের মুভমেন্টের এই সৌন্দর্য কিন্তু নাই, অথবা অপারেশনের পর শুধু ডেভিয়েশন কারেকশন করেছে কিন্তু ওই সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। আমি যদি সত্যি নিজেকে একজন স্ট্র্যাবিসমোলজিস্ট হিসেবে ক্লেম করতে চাই, তাহলে আমাকে ওই ফাইন কাজগুলো পারতে হবে। এবং আমি যদি একটা পেশেন্টকে এই ফাইননেস দিতে পারি, তাহলে পেশেন্ট যেমন স্যাটিসফাইড থাকবে, হ্যাপি থাকবে, আমি সার্জনও কিন্তু হ্যাপি থাকবো। এই জন্য আমি বলবো এই দিকগুলো যদি বিবেচনা করেন, তাহলে ডাক্তাররা অনেকেই এই পেডিয়াট্রিক অপথলমোলজি এবং স্ট্র্যাবিসমোলজিতে আসতেই চাইবে। যদিও একটু আনপ্যালাটেবল মনে হয় স্কুইন্ট, কিন্তু এটাকে প্যালাটেবল করতে হবে। এটা আমাদেরই দায়িত্ব, কিভাবে প্যালাটেবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল করা যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অনেক সুন্দর করে ইন ডিটেইল আমাদেরকে বললেন যে পেডিয়াট্রিক বা স্ট্র্যাবিসমাসে কেন ছাত্রছাত্রীদের আসা উচিত। আমি এখন চলে যাচ্ছি ডক্টর সোহেলের কাছে। ডক্টর সোহেল, আপনার যে ক্যাটারাক্ট সার্জারির যে ফেলোশিপটা করেছেন, ফেলোশিপ পিরিয়ডে মেন্টরদের কাছ থেকে আপনার এক্সপেকটেশন যা ছিল সেটা কি ফুলফিল হয়েছিল, বা আপনি কি মনে করেন যে আপনি কোথাও কোনো জায়গায় কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা, যদি এই সম্পর্কে একটু বলতেন আমাদের ছোট করে। ধন্যবাদ আপা একটা সুন্দর প্রশ্ন করার জন্য। তবে আমি আমার ফেলোশিপ জার্নি সহ আমি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি যে আমার ফেলোশিপ জার্নিতে যে কোনো ফেলোশিপের যদি আমরা ক্যামব্রিজ ডিকশনারি বা অক্সফোর্ড ডিকশনারির ফেলো এবং ফেলোশিপ এই দুটার মিনিং খুঁজি, তাহলে ব্যাপারটা এরকম যে ফেলো হচ্ছে সামওয়ান হু হ্যাজ সেম জব অথবা বিলিভ, এইম অর ইন্টারেস্ট অ্যাজ ইউ, অথবা সামওয়ান is in the same situation as you। আর ফেলোশিপ এটার মিনিং এ লেখা আছে যে এ ফিলিং অফ ফ্রেন্ডশিপ বিটুইন পিপল হু ডুইং থিংস টুগেদার অর শেয়ার দ্য সেম ইন্টারেস্ট। তো এই শব্দর অর্থ আসলে পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে ফেলো এবং ফেলোশিপের মূল যে উদ্দেশ্য, যে আমরা একটা কাজ শিখবো এবং এই কাজটি আমাদের একটা বন্ধুত্বমূলক সম্পর্কের মাধ্যমে শেখাটা হবে এবং সেই শেখাটা আমরা আমাদের একটি মানব জাতির কল্যাণে ব্যবহার করব। এটাই আসলে ফেলো এবং ফেলোশিপের মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ক্যাটারাক্ট ফেলোশিপ যে অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসের যে কথাগুলো আছে এর মধ্যে সবার উপরে আসলে ক্যাটারাক্ট। সেক্ষেত্রে আমরা যদি ক্যাটারাক্ট ফেলোশিপ করা বা নিয়ে যাদের ইয়াং অপথলমোলজি সোসাইটি আইডিপি, যেহেতু এই অনুষ্ঠানে যারা দেখতেছে ইয়াং যারা দেখতেছেন অপথলমোলজি, আমরা সবাই কিন্তু আসলে ক্যাটারাক্টের একটা শেখার আগ্রহ আছে। তো এক্ষেত্রে আমি আমার জার্নিটা একটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমি যখন 28শে মে 2016 সালে 15 মাসের এই ফেলোশিপ শুরু করি,
তখন আমাদের শ্রদ্ধেয় সারওয়ার স্যার উনি যে প্ল্যানটা তৈরি করেন যে প্রথমে ফেজ 1 3 মাসে, যেখানে আমরা মেইন ক্যাম্পাসে ওয়েট ল্যাবে শুরু করব, তারপর ওয়েট ল্যাব থেকে স্টেপ বাই স্টেপ সার্জারি শুরু করব। এরপর 6 মাস ছিল ব্রাঞ্চে ফেজ 2-তে, সেখানে আমি ইন্ডিভিজুয়ালি এসআইসিএস করব, এবং এর ফেজ 3-তে ছিল 2 মাস আবার আমাদের মেইন ক্যাম্পাসে, সেখানে আমি একো ওয়েট ল্যাবে শিখবো এবং স্টেপ বাই স্টেপ আন্ডার সুপারভিশন অফ দ্য মেন্টর আমি কাজ করব। এবং পরের যে 3 মাস সেটি আবার আমার ক্যাম্পাসের বাইরে, মেইন ক্যাম্পাসের বাইরে ব্রাঞ্চ হসপিটালে, সেখানে আমি ট্যাকো করব ইন্ডিভিজুয়ালি। এবং পরের লাস্ট 1 মান্থ আমি আবার আমার মেইন ক্যাম্পাসে ব্যাক করব এবং আমার যে ইভালুয়েশন এবং ডিফিকাল্ট কেসগুলো নিয়ে আমি স্যারদের সাথে, আমার মেন্টরের সাথে আলোচনা করব। তো খুব সুন্দর একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুযায়ী আমি প্রথমে শুরু করি এবং সেখানে আমি প্রথম যে ইনিশিয়াল স্টেজে এসআইসিএস শুরু করি, সেখানে আমার মেইন ক্যাম্পাসে আমার মেন্টরদের সুপারভিশনে আমি শুরু করি। তখন যে ইনিশিয়াল শুরুর সময় একটা স্কোরিং সিস্টেম স্যার এখানে যুক্ত করেছিলেন আমাদের ফেলোশিপের সাথে। সেই স্কোরিং সিস্টেম ছিল আইসিও অস্কার স্কোর, মানে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ অপথলমোলজি একটি অপথলমোলজি সার্জিক্যাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রুবিক্স নামে এই স্কোর। এই স্কোর ক্যাটারাক্ট সার্জারি যারা শুরু করবে তাদের আসলে ইনিশিয়াল স্টেজে তাদের কি অবস্থা এটা অ্যাসেসমেন্টের জন্য। তা আমি যখন শুরু করি ওয়েট লেভেল পরে, তখন এর যে স্কোরের সবচেয়ে লোয়েস্ট লিমিট ছিল 35 এবং হাইস্ট লিমিট ছিল 85। আমার স্কোর ছিল 34। এই 34 থেকে আমার স্কোর ছিল 40 আর লোয়েস্ট লেভেল ছিল 34। আমি 40 থেকে শুরু করি এবং আমি ইনিশিয়াল প্রথম 3 মাসে আমার হচ্ছে এসআইসিএস এর পরিমাণ ছিল প্রায় 67টা কেস আমি করি। এরপর আমি তখন যখন আমি কেসগুলো করতাম, একটা কেসে প্রায় 70 মিনিট পর্যন্ত লেগে যেত ইনিশিয়াল স্টেজে, 1 ঘন্টা থেকে মানে 60 মিনিট টু 70 মিনিট। কিন্তু যখন আমার এই 69টা কেসের শেষের দিকে এসে আমার টাইমিংটা ইমপ্রুভ করে এবং এটা আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি সার্জারিগুলো করতাম। এবং এরপর যখন আমি 6 মাসের জন্য ব্রাঞ্চ হসপিটালে চলে যাই, সেখানে প্রায় আমি কেস করি হিউজ নাম্বার অফ কেস, প্রায় 840টা কেস আমি করি, যার মধ্যে প্রায় 1 মাসে আমি 315টা কেস করি এবং একদিনে আমি হাইস্ট প্রায় 56টা কেস করি এসআইসিএস। এবং এই সিস্টেমের কারণে যে আমি কিন্তু ব্রাঞ্চে অনেক কেস ছিল এবং সেই কেসগুলো আমি কিন্তু করার সুযোগ পেয়েছি এই পরিকল্পনার কারণে, একটা সুস্থ পরিকল্পনার কারণে। তখন আমার এই ক্যাটারাক্ট সার্জারির টাইম যেটা আমি প্রায় 60 টু 70 মিনিট লাগতো, সেটা আমি অ্যাভারেজে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম এবং আমার বেস্ট টাইমিং ছিল আমি 6 মিনিটের মধ্যে একটা ক্যাটারাক্ট সার্জারি করে ফেলতে পারতাম। এরপর আমি আলহামদুলিল্লাহ একো ট্রেনিং এর জন্য আবার চলে আসি 2 মাসের জন্য আমার মেইন ক্যাম্পাসে, সেখানে ওয়েট ল্যাবে এবং আমি স্টেপ বাই স্টেপ আন্ডার সুপারভিশন অফ মেন্টর প্রায় আমি 35টা একো সার্জারি করি। এরপর আমি আবার ব্যাক করি আমার ক্যাম্পাস ব্রাঞ্চ হসপিটালে, জামালপুর ব্রাঞ্চে। সেখানে আমি ফ্যাকো করি প্রায় 200 ফ্যাকো সার্জারি করি এবং সেখানেও আমার ইনিশিয়াল স্টেজে যখন ফ্যাকো শুরু করি তখন প্রায় 1 ঘন্টা লাগতো। সেখানে আমি যখন ব্রাঞ্চের শেষের দিকে আমি উইদিন 15 টু 20 মিনিটে একটা ফ্যাকো সার্জারি করতে পারতাম এবং আমার ভিজুয়াল আউটকামগুলো আমি দেখছিলাম যে গ্রাজুয়ালি আমার স্কিলের সাথে সাথে ভিজুয়াল আউটকামগুলো পেশেন্টের ইমপ্রুভ করছিল। এবং এরপরে আমি আবার মেইন ক্যাম্পাসে চলে আসি এবং সেখানে স্যার আমাকে আবার একটা সুন্দর উপদেশ দেন যে তুমি কি করতে চাচ্ছ এই সময়, যে পেইড কেস করতে চাও নাকি তুমি আমাদের যে এসআইসিএস এবং ফ্যাকো ট্রেনিং প্রোগ্রাম চলছে সেই ট্রেনিং এর সাথে ট্রেনার হিসেবে যুক্ত হতে চাও। আমি স্যারকে বললাম স্যার আমি ট্রেনার হিসেবে যুক্ত হতে চাচ্ছি। তখন আমি ট্রেনার হিসেবে স্যার আমাকে নিয়োগ করেন এবং আমি বলবো যে এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যে আসলে আমি নিজে যে ডিফিকাল্টিগুলো ফেস করতাম, যখন আমি দেখতাম যে আমার ট্রেনিংরাও ওই ডিফিকাল্টি ফেস করতে, যখন সেগুলো সলভ করার জন্য আমি নিজে থেকে চেষ্টা করতাম এবং এই স্কিল যে ডিফিকাল্টিগুলো আমাদের ট্রেনিংরা ফেস করতে, সেগুলো কমপ্লিকেশনগুলো ম্যানেজ করতে করতে আমার মনে হয় যে আমি আমার স্কিল যে এখন আমি যতটুকু ভালো সার্জারি করি তার আসলে মূল কারণটা হচ্ছে যে আমি যখন এই কমপ্লিকেশনগুলো ম্যানেজ করতে শিখি তখন আসলে আমার এই মূল ইমপ্রুভমেন্ট আসে এবং আমার নিজের কনফিডেন্স হয়। আমার তখন প্রথম মনে হয় যে আসলে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে হয়তো সার্জারি করতে পারবো।
এবং আমি এখানে বলতে চাচ্ছি যে মেন্টরদের যে কথা আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে কোনো একটা ফেলোশিপ শুরুর আগে আসলে পরিকল্পনাটা আমাদের দেখতে হবে। যারা এই কোনো ফেলোশিপ করতে চাচ্ছেন আমাকে আগে দেখতে হবে যে আসলে ফেলোশিপের আউটলাইনটা কি। যে স্যার যেমন একটা সুন্দর একটা আউটলাইন তৈরি করছেন, আসলে এই কারিকুলামের ভিতরে সেই আউটলাইনটা আছে কিনা, আমি যে কাজ যেভাবে যেখানে শিখতে চাচ্ছি সেই কাজগুলো আমি সেভাবে করতে পারবো কিনা। আর একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, যেমন আমাকে ব্রাঞ্চে থাকতে হয়েছে প্রায় 9 মাসের মতো। সেই স্যাক্রিফাইস গুলো থাকলে আমি মনে হয় এটা ভালোভাবে আমরা শিখতে পারবো। আর মেন্টরদের ব্যাপারে আমি যেটা বলবো যে আমি যে মেন্টর পেয়েছিলাম যে এটা এক কথায় একেবারে অসাধারণ। আমার সারওয়ার স্যার মেন্টর হিসেবে ছিলেন, মুস্তাক স্যার ছিলেন, নাজমুন নাহার ম্যাডাম ছিলেন। তাছাড়া একেবারে ক্লোজ আমি যাদের পেয়েছি, বিশেষ করে সালাম স্যার, তারমুন হাকিম শাহিদ স্যার, তারপর মোহিত স্যার, এনারা একেবারে হাতে কলমে আমাকে কিন্তু শিখিয়েছেন স্টেপগুলোকে। আর তাদের এই হাতে কলমে শেখানো ছাড়া আসলে আমাদের মতো যারা একেবারে মানে কোনো কিছু না জেনে ফেলোশিপে ঢুকে গেছে তাদের জন্য আসলে হাতে কলমে শেখানোটা হ্যান্ডস অন ট্রেনিং আসলে খুব গুরুত্বপূর্ণ। সেখানে পেরিটমি থেকে শুরু করে কিভাবে আমি পজিশন দেবো, কিভাবে টানেল করব, এটা আসলে ইনিশিয়াল স্টেজে একটা ফেলোর যে কি পরিমাণ ভীতি কাজ করে আসলে এটা মানে বলার মতো না। যে আমি একটা হিউম্যান আয়ে হাত দেবো, সেটাকে আমার এই ভীতি কাটানোটাই আসলে অনেক বড় ব্যাপার, যদি আমার পাশে কেউ সাহায্য করার মতো কেউ না থাকে। আর দ্বিতীয়ত আমি বলবো যে তারা শুধু যে আমার হ্যান্ডস অন ট্রেনিং দিয়েছেন তা কিন্তু নয়, তার সাথে তারা যে পরামর্শ দিয়েছিলেন। যেমন আমি বলবো যে মোদি স্যারকে যখন আমি দেখতাম, স্যার যখনই আমি স্যারের পাশে দাঁড়াতাম, স্যার বলতো কি যে তুমি যখনই একটা অপারেশন শুরু করবে অবশ্যই কিন্তু তোমার পারিপার্শ্বিক যে তোমার ফ্যামিলির ঝামেলা, তোমার পারিপার্শ্বিক যে সমস্যা বা অন্য কোনো বিষয় যেটা তোমার মনের মধ্যে গোলমাল সৃষ্টি করতে পারে সেগুলোকে ঝেড়ে ফেলে তুমি একটা পরিচ্ছন্ন মনে সার্জারি শুরু করবে। স্যার যেমন প্রায় একটা গান গেতে গেতে সার্জারি শুরু করেন, ঠিক ওই রকম যে একটা পরিষ্কার মন নিয়ে আমাকে কিন্তু সার্জারি শুরু করতে হবে। যেমন মুস্তাক স্যার যেমন বলতেন যে আমাদের সার্জিক্যাল যে একটা সার্জারি শিখতে গেলে অবশ্যই কমপ্লিকেশন হবে, কমপ্লিকেশনটাকে ভয় না পেয়ে সেটাকে অবশ্যই একটা সার্জারি পার্ট হিসেবে শিখতে হবে। এভাবে যেমন আমার অনেক ধন্যবাদ ডক্টর সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে ডিটেইল আমাদেরকে তুলে ধরেছেন। আমি একটু ডক্টর নাজনীনের কাছে যাচ্ছি, একটু ছোট্ট করে যদি বলেন ডক্টর নাজনীন, আপনার ফেলোশিপের একটা পর্যায়ে আপনার দেশের বাইরেও একটা অবজারভেশন করার সুযোগ হয়েছিল, তো আমরা জানতে চাচ্ছি এটা কি আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক ছিল কি? ছোট্ট করে। অবশ্যই আমার যে প্লেসমেন্ট ছিল অবজারভার ফেলোশিপ 1 মাসের জন্য অরবিন্দ আই হসপিটাল মাদুরাই ব্রাঞ্চে, এটা আমার জন্য অবশ্যই খুবই ইফেক্টিভ ছিল এবং সহায়ক ছিল। বিকজ এতে করে যেটা হয়েছে, আমি আমার হসপিটালের সাথে বাইরের একটা হসপিটালের কাজের একটা কম্পেয়ার করতে পেরেছি। এবং আরও কিছু ব্যাপার, যেমন কিছু লিজেন্ডারি পার্সোনালিটি আছে, যেমন শেঠি স্যার, পি বিজয়লক্ষ্মী ম্যাডাম, ওনাদের মতো পার্সোনালিটি ওনারা কীভাবে কাজ করেন পুরো কাছাকাছি থেকে দেখার সুযোগ পেয়েছে। এছাড়া শেঠি স্যার ছিলেন একজন ওয়ার্ল্ড ফেমাস নিস্ট্যাগমাস সার্জন। উনি ডিফারেন্ট ধরনের নিস্ট্যাগমাস ইভালুয়েশন করতেন এবং সার্জারি করতেন। এছাড়া স্ট্রাবিসমাসের বিভিন্ন টেকনিক, খুঁটিনাটি, এগুলো আমি কাছাকাছি থেকে দেখার সুযোগ পেয়েছি। বইয়ের থিওরিটিক্যালি যেগুলো পড়েছে এগুলো কাছাকাছি দেখার, যে হাতে কলমে দেখার একটা যে সুযোগ, এটা আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়েছে। আর আমাদের যে সেন্টার বাংলাদেশে আসলে ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট অনেক বেশি, তো আমরা প্রচুর পরিমাণ এখানে ক্যাটারাক্ট সার্জারি দেখেছি এবং করেছি। কিন্তু মাদুরাই এই ব্রাঞ্চটাতে স্ট্রাবিসমাস সেন্টার ছিল, সো অনেক ধরনের পেশেন্ট ওখানে স্ট্রাবিসমাস আসতো এবং প্রতিদিন প্রায় 27 থেকে 28টা স্ট্রাবিসমাস সার্জারি হতো। সো এটা আমার জন্য একটা বড় সুযোগ ছিল, এই সার্জারিগুলো একই সার্জারি বারবার দেখে এটা মনে আত্মস্থ করার একটা ব্যাপার। আর অন্যদিকে বলতে চাই, ওখানে ভিশন থেরাপি অনেকদিন থেকেই চালু ছিল, যেটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের একদম পাশে ঘেঁষে একটা ইউনিট। ওখানে প্রতিদিন প্রচুর পেশেন্ট আসতো এবং বিভিন্ন থেরাপিগুলো ওখান থেকেই নিয়ে যেত। তো ফাইনালি এখন আমাদের হসপিটালে ভিশন থেরাপি চালু হয়েছে গত 1 বছর থেকে, এবং এটা ওয়েল অর্গানাইজডভাবে এটা লিড করছে। তো এই দুটো জায়গায় কাজ করে যেটা বুঝতে পেরেছি, আসলে ক্লিনিক্যালি ম্যানেজমেন্ট প্রায় একই রকম, খুব বেশি ডিফারেন্স নাই। আমাদের হসপিটাল যথেষ্ট মানসম্মত এবং ওয়েল অর্গানাইজড। সো আমার তার সাথে যেটা হয়েছে, আমার নলেজ কিছুটা আপডেটেড হয়েছে এবং কিছু এক্সপিরিয়েন্স শেয়ার এবং আমার ভিউ কিছুটা চেঞ্জ হয়েছে। সো এই ট্রেনিংটা আমার জন্য আসলেই ইফেক্টিভ ছিল। ধন্যবাদ ডক্টর নাজনীন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর মোস্তফা হোসেন স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আমাদের ইয়াং অর্থোনোলজিস্ট এবং বাংলাদেশ ইয়াং অর্থোনোলজিস্ট সোসাইটির উদ্দেশ্যে আপনার পরামর্শ বা কোনো মন্তব্য যদি করেন।
আমি আসলে এখানে আমার এই সাব স্পেশালিটিতে ফেলোশিপ করার জন্যই সবাইকে অনুরোধ করব। কেন আসবে সেটার কিছু কথা আমি প্রথমেই বলেছি এই সাব স্পেশালিটির ফেভারে। তার সাথে আরো কিছু কথা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই হাসপাতালে আমি প্রথমেই বলেছি যে স্ট্রাকচারালি এবং ফাংশনালি ওয়েল ডিজাইন, পারপাস বিল্ড, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে ইসলামিয়া আই হসপিটালে অনেক কেস এবং ভ্যারাইটিস অফ কেস। আর আমাদের এই কোর্স ডিজাইন ভেরি স্ট্রাকচার্ড। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, এই এনভায়রনমেন্টে থাকলেই অনেক কিছু শেখা যাবে। একজন ফেলো টার্গেট থাকে, সেই টার্গেট কিন্তু কোনো কারণে ফুলফিল নাও হতে পারে, সে তখন সেকেন্ড মেন্টরের কাছে যাচ্ছে, যা ডেফিসিয়েন্সি ছিল সেখানে কভার হয়ে যাচ্ছে। এভাবে অনেকগুলো মেন্টরের কাছে যখন যাবে, তার টার্গেট ডেফিনেটলি ফুলফিল হবে। আর এখানে ফেলোশিপ করলে এটার সাথে সাথে আমাদের এখানে কিভাবে প্রেজেন্টেশন, কিভাবে স্টাডি রিসার্চ করা যায়, ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে কাজ করতে পারবে একটা হসপিটালে, সেটা কিন্তু পারা যায়। এবং সেই কারণে আমাদের অনেক ফরেন ফেলো, আমাদের এখান থেকে 28 টোটাল নাম্বার, এবং তার মধ্যে 10 হচ্ছে ফরেন ফেলো। এটাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি নিতান্তই ডিসলাইক কেউ না করে, তাহলে চাইল্ড আই কেয়ার যদি পরিপূর্ণতা আনতে হয়, তাহলে অনেক পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট দরকার, অনেক স্ট্রাবিসমোলজিস্ট দরকার। আপনারা আমাদের এখানে আসতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি চলে যাচ্ছি প্রফেসর সারোয়ার আলম স্যারের কাছে। স্যার, আমাদের ইয়াং অপথলমোলজিস্ট এবং বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির উদ্দেশ্যে স্যার আপনার যদি কিছু বলার থাকে। আমি তো আসলে সবসময় ইয়ংদের নিয়েই থাকি, মানে আমার মতো এত বুড়া তো কেউ নাই, আর ইয়ংরাই আসে পরামর্শের জন্য। যাই হোক, তো ইয়ং যারা আসছে এবং এই আজকের প্রোগ্রাম যখন ফেলোশিপের ব্যাপারে, তখন সবাইকেই আমরা বলি মেক এ প্ল্যান ছাড়া দুনিয়ায় কোনো কিছু হয় না, ক্যাজুয়ালি কিছু কিন্তু হয় না যে কোনো জিনিসেই। এবং এই প্ল্যান করে স্টেপ বাই স্টেপ আমার আগাতে হবে, এবং এই প্ল্যানটা চেঞ্জ হতে পারে। আমরা এখন যুদ্ধের প্ল্যানগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, দেখা যাবে একসময় যুদ্ধে কিছুটা আগাচ্ছে, একসময় যুদ্ধটা পিছাচ্ছে। যেরকম মনে করো, আমি আমার এখানে বা ছাত্রদের মধ্যে আজকাল ছাত্রী বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখন মেয়েরাও আমার কাছে অনেক নিতে আসে প্ল্যান। আমি বলি যে তোমাদের জন্য লাইফটা একটু ছেলেদের চাইতে একটু কঠিন, এই সেন্সে তোমাদের তো ফ্যামিলি স্টার্ট করতে হয়, বাচ্চা হবে, আবার আসবে, কিন্তু এখানে তোমাকে ছেড়ে দিলে চলবে না। এখানে সেই ওয়ার্ক প্ল্যানের মতো, তুমি মনে করো এখন হয়তো ঢুকলা, ভালো কথা, ঢুকতে পারলা না কোনো ফ্যামিলি অ্যাফেয়ারের জন্য, কিন্তু এটাকে ছেড়ে দিবা না, এটা আবার 6 মাস পরে ঢুকবা, 1 বছর পরে ঢুকবা, এই প্ল্যান ইন দ্য মিন টাইম নিজেকে গড়ে নিবা। সুতরাং এই প্ল্যানটা থাকতে হবে। আরেকটা সবারই জন্য বলি, ডেডিকেশন থাকতে হবে। এই জিনিসটা একটু অভাব দেখা যাচ্ছে, সবকিছু সবসময় লাভের জিনিস না খুঁজে একটু ডেডিকেশনও থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। এগুলো যত দিন যাচ্ছে কিন্তু আমরা কম পাচ্ছি। ডেডিকেশন মানে আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, একটা ছেলে যখন মেয়ের প্রেমে পড়ে, এর জন্য কি না করে, এই ডেডিকেশন তার বোঝানো লাগে না কাউকে। একটা যখন বাপ মারা যায়, তখন বাপের বিজনেসে যখন ছেলে বসে, তখন বন্ধুরা যখন গল্প করতে আসে বলে, তুই সন্ধ্যাবেলায় আসিস, এখন আসিস না, এখন আমি বিজনেস করতেছি। সো একটা ক্লিয়ার কাট ডেডিকেশন থাকতে হবে, নাহলে অ্যাচিভ করা যাবে না। এখানে অনেক সময় আমি যেটা আমার এই কিছুদিন আগেও একজন আমার কাছে আসলো যে, স্যার আমি তো এখানে ট্রেনিং করতে চাই, কিন্তু তো আমার তো এই বেতন বাদ দিয়ে সব যাওয়া লাগবে, টাকার সলভটা আমি করবো কি করে? এই ফেলোশিপ যে কোনো একটা, এখানে যেখানেই হোক না, লাইফের একটা অ্যাসেট, তারপরে কিন্তু তেমন কিছু করবে না, মানে শেখার ব্যাপারটা বড় কিছু, এটার জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি তাকে বললাম যে তুমি এখন কত টাকা পাও, আর তোমার সংসারের জন্য মিনিমাম কত হলে লাগে, তো সেখানে 20,000 টাকা যদি মিনিমাম লাগে,
তুমি 18 মাসে কয় লাখ টাকা লাগে, এই কয় লাখ টাকা তুমি তোমার বাপের কাছ থেকে নাও, কিংবা ইভেন তুমি ব্যাংকের থেকে লোন নিতে পারো, যেটা তোমার পরে ইজিলি তুমি মেকআপ করতে পারবা। কিন্তু এটা প্ল্যানিং ছাড়া হবে না, এই ডেসপারেটনেস ছাড়া হবে না। কিন্তু সবসময় আমরা একটা সমস্যা যখন সামনে আসে এটাকে বিরাট একটা মানে হাতির মতো বিরাট মানে সরানো যাবে না এমন কিছু মনে করি, সেটা একটা ব্যাপার। এগুলা আমরা সব চিন্তা করব। সাথে সাথে আমি ইয়ং কেন, আমি আমাদের একটু সবাইকে বলতে চাই যে আমরা যারা এখন শেখানোর পর্যায়ে আছি, আমরা যেন শেখানোতে মন দিই। আমরা বেশি দিন থাকবো না, কিন্তু আমাদের কাজগুলা থাকবে। এখনো যখন আমার যে কোনো জায়গায় ছাত্র বলে যে স্যার আপনি যে ওই টিপসটা শিখাইছিলেন, এটা দিয়ে যে কত জায়গায় আমি বিপদ থেকে মুক্তি পাইছি, এটা তো শুধু ভালো লাগা না, এটা তো দেশ ও জাতির একটা জিনিস। আমি তো সবসময় মনে করি আমার অনেক ছাত্র আছে, আমি 1 বছরে যা অপারেশন করি সে 1 মাসে তার চেয়ে বেশি করে। তো যাই হোক, আমাদের সেই কথাটা মনে রাখা উচিত, আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি, যে বলা আছে একটা বিখ্যাত কথা, একটা ক্যান্ডেল দিয়ে 1000 ক্যান্ডেল লাইট মানে আলোকিত করা যায়, কিন্তু প্রথম ক্যান্ডেলটার একটুকু কম হবে না সেই আলো। সুতরাং আমরা যদি একটু ডেডিকেটেড থাকি, একটু এফোর্ট দিই, এই যে সোহেল বা বললো, এরা যে বললো তাদের ফেলোশিপে বেনিফিটেড হয়েছে, এই সমস্ত শত শত মানে, এবং আমরা পুরা আমাদের সেক্টরটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। তো আমার শেষে এটাই থাকলো যে ফেলো যারা করতে চায় তাদের ডেডিকেশন এন্ড প্ল্যানিং, এবং আমরা যাদের শেখাতে চাই তাদেরও একটা স্যাক্রিফাইস টুয়ার্ডস নিউ জেনারেশন এটা থাকা উচিত। থ্যাংক ইউ। আর ইয়ং অপথলমোলজিস্ট সোসাইটি এরকম একটা ফোরাম করতেছে, এটা একটা প্রশংসার জিনিস এই জন্য, বিকজ এগুলা যদি সারফেসে না আসে, যদি কথাবার্তা না হয়, তাহলে তো এগুলো সলভ হবে না অনেক প্রবলেম। যেরকম আমি একটা জিনিস এখনই বলতেছি, তারা যদি চেষ্টা করে একটা কোনো ফোরামে ওএসবিতে নিয়ে যেতে, যে ছাত্রদের বিদেশের মতো ব্যাংক লোন দেওয়া হবে ফর টিচিং, এই ফেলোশিপের 18 মাস চালানোর জন্য, ইট উইল বি গ্রেট অ্যাসেট ফর দেম। এটা তো কথা আসলো এখানে। তো এইভাবে অনেক কথাই উঠে আসে, বিভিন্ন সময় চিন্তায় আসে না বা বলা হয় না। তো থ্যাংক ইউ সবাইকে আবারও। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সোহেল এবং ডক্টর নাজনীনকেও তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং বিশেষভাবে প্রফেসর সারোয়ার আলম স্যার এবং ডক্টর মুস্তাফা হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় থেকে বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটিকে কিছুটা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। থ্যাংকস ইয়াং অপথলমোলজিক্যাল সোসাইটি।